দেশে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে কিডনি রোগীর সংখ্যা। এই রোগীদের ৮০% তাদের চিকিৎসা ব্যয় চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য নেই। কারণ হিসেবে দেখা যায় এই রোগের চিকিৎসা বেশ ব্যয়বহুল। বিশেষ করে ডায়ালিসিসের খরচ দিন দিন বেড়ে যাওয়ায় অনেক রোগী মাঝপথে চিকিৎসা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। এ বিষয়ে কথা বলবো জাতীয় কিডনি ইউরোলজি ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার জামানুল ইসলাম ভূঁইয়ার সাথে। স্যার, আপনাকে স্বাগতম। স্যার, কিডনি রোগ কি, কিভাবে আক্রান্ত হয় কিডনি, এই রোগের লক্ষণ কি কি থাকে? কিডনি রোগ আপনার দুই ধরনের আমরা ভাগ করে থাকি। একটা হলো মেডিকেল আর একটা হলো সার্জিক্যাল, অথবা আমরা যদি মেডিসিনের ভাষায় বলি নেফ্রোলজিক্যাল অ্যান্ড ইউরোলজিক্যাল। নেফ্রোলজিক্যাল হলো আপনার মেডিকেল কিডনি ডিজিজ, যেমন আপনার নেফ্রাইটিস, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, যেগুলো থেকে কিডনি এফেক্ট করে। তা নেফ্রাইটিসের মধ্যে অনেক ধরনের নেফ্রাইটিস আছে ভাগ করে। আর ইউরোলজিক্যাল এগুলো হলো আপনার পাথর, কিডনি টিউমার অথবা কনজেনিটাল অ্যানোমালি, অনেকগুলো জন্মগত ত্রুটি থাকে, সেগুলোকে আমরা ভাগ করি। বাচ্চাদের অনেক সময় হয়, মায়ের পেটেও হয় বাচ্চাদের, যেগুলো হয় অবস্ট্রাকটিভ অথবা আপনার জন্মগত ত্রুটির কারণে বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি হতে পারে। এগুলো হলো আপনার ইউরোলজিক্যাল। এই দুই ভাগেই আমরা সাধারণত ভাগ করে থাকি কিডনি রোগ। এর লক্ষণ কি কি আসলে? এটা নির্ভর করে লক্ষণটা কারণের উপরে। এখন মনে করেন যে মেডিকেল কিডনি ডিজিজ যদি হয়, কিডনি যদি ক্ষতিগ্রস্ত হয় বা ফেইলিউর হয়, আমরা যেটা বলি, সেখানে আপনার চোখ ফুলে যাবে, মুখ ফুলে যাবে, পায়ে পানি আসবে, এ ধরনের হতে পারে। আবার কিছু ডিজিজে যেমন পিঠে ব্যথা হওয়া একটা তো কারণ, যেমন পাথর, টিউমার, এগুলাতে টিউমার হলে পেটে চাকা অনুভূত হবে। অথবা প্রোস্টেটের যদি কোনো সমস্যা হয়, তখন আপনার প্রস্রাবের কষ্ট হবে, এটা হলো অবস্ট্রাকটিভ যেগুলো। অথবা যদি প্রস্রাবের রাস্তা চিকন হয়ে যায়, সেখানে প্রস্রাব সরু হবে, প্রস্রাবের ফ্লো হবে না, এই ধরনের বিভিন্ন সিমটম হয়। স্যার, আপনি তো অনেকগুলো লক্ষণের কথা বললেন। আমরা অনেক সময় দেখতে পাচ্ছি কোনো লক্ষণ ছাড়াই একজন তার কিডনি পুরো ড্যামেজ হয়ে যায় বা আরেকটা ড্যামেজ হওয়ার পথে থাকে। এই বিষয়গুলো সে কীভাবে বুঝবে আসলে অনেক ক্ষেত্রে এই ধরনের সমস্যা আমরা রুগী দেখতে পাই, যে অনেক সময় রুগী এসেই বলে যে ক্রিয়েটিনিন অনেক বেশি, অথবা একটা টিউমার, মনে করেন কিডনি টিউমার, তাও রোগীর কোনো সিমটমই হয় না। সেই ক্ষেত্রে হঠাৎ করে আপনার একটা বিশাল চাকা নিয়ে চলে আসে। তো এই ধরনের যেগুলো আপনার সমস্যা, এগুলো আপনার ধরাটা একটু কঠিন, কারণ রোগী যদি বুঝতেই না পারে একটা রোগী কেন আসবে। এই জন্য সাধারণত আমরা যেমন 40 ঊর্ধ্ব যারা থাকে, তাদেরকে আমরা যেমন বলি যে আপনি রুটিন চেক আপ করবেন, মিনিমাম একটা ইউরিন টেস্ট, একটা ক্রিয়েটিনিন রক্তের পরীক্ষা, একটা আল্ট্রাসোনোগ্রাম, এই 3টে টেস্ট করলেই কিন্তু সমস্ত রোগগুলা, ধরেন আপনার মেডিকেল কিডনি ডিজিজ হোক আর সার্জিক্যাল কিডনি ডিজিজ হোক, ইউরোলজিক্যাল হোক, এগুলো আপনার ধরা পড়ে যায়। তো যদি সিমটম না থাকে, সেই ক্ষেত্রে আপনার তো কিছু করার নাই, কিন্তু আপনাকে যদি রুটিন চেক আপে থাকেন, তাইলে আপনার এটা ধরা পড়বে। আর বিশেষ করে যাদের ব্লাড প্রেশার আছে, ডায়াবেটিস আছে, অথবা প্রস্রাবের কোনো ধরনের প্রদাহ সৃষ্টি হয়, তারা অবশ্যই এটা চেক আপের মধ্যে আসতে হবে এবং রুটিন চেক আপে থাকতে হবে। আপনি তো দীর্ঘদিন এই চিকিৎসার পেশায় আছেন, এক্ষেত্রে আপনি কি ধরনের রোগী বেশি পাচ্ছেন? উপসর্গহীন না উপসর্গ সহ রোগী বেশি আসছে আপনার কাছে? না, উপসর্গ সহই বেশি আসছে, কিন্তু মাঝে মাঝে আমরা পাই, যেমন বললাম আপনাকে, ইভেন টিউমার, একটা বিশাল টিউমার নিয়ে চলে আসে। এটা দুইটা কারণ হইতে পারে। একটা হলো আমাদের একটু অসতর্কতা। একটা মানুষের যখন কিডনিতে টিউমার হয়, চাকা হয়, তখন কিন্তু মানুষ বুঝতে পারার কথা, একটু ভার লাগবে, পেটের মধ্যে একটা চাকা অনুভূত হবে, কিন্তু আমরা এক্সামিন করে পাচ্ছি রোগী বলতেছে আমি তো টের পাইনি। তো এটা বেশিরভাগই আমাদের সতর্কতার অভাব। তো সেই ক্ষেত্রে আপনার এগুলো খুবই কম, বেশিরভাগই কিন্তু সিমটম থাকে, যে কোনো না কোনো সিমটম থাকে। আর আজকালকার একটা সুবিধা হলো, মানুষ যে কোনো অসুখে হোক না কেন, পিঠে ব্যথা হোক বা পেটে ব্যথা হোক, যে কোনো জায়গায় একটা প্রত্যন্ত অঞ্চলেও আল্ট্রাসোনোগ্রাম আছে, যার জন্য একটা আল্ট্রাসোনোগ্রাম করে, এবং মনে করেন যে বেশিরভাগ ক্ষেত্রেই ধরা পড়ে না, এই নাম্বারটা খুব কম। আমরা একটি সরকারি হিসাবে দেখেছি যে দেশের মোট জনসংখ্যার প্রায় 2 কোটি লোক কিডনি রোগে আক্রান্ত।
আপনি কি মনে করেন এই সংখ্যা কি এরকম আরো বেশি হবে? এই সংখ্যাটা আসলে একেবারে যদি আপনি সায়েন্টিফিক ওয়েতে বলেন যে মেটা অ্যানালাইসিস যেটা আমরা বলি ওই রকম না। একটা একটা স্টাডি করা হয়েছিল একখানে বেরুলিয়া গ্রামে, সেখান থেকে আমরা একটা ধারণা পেয়েছি যে এই ধরনের হতে পারে। এটা যতক্ষণ পর্যন্ত আমরা একেবারে কান্ট্রি ওয়াইজ আপনার ম্যাথমেটিক্যাল না করব ততক্ষণ পর্যন্ত একজ্যাক্ট বলাটা কঠিন। তবে অবশ্যই এটা এর চেয়ে কম না, বেশি হবে। কারণ হলো কিডনি রোগ যদি আমরা রুটিন যে ইউরিন টেস্টগুলো করি তাতে অ্যালবুমিন যায় না এরকম মানুষ কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই খুব কমই পাই। সিঙ্গেল অ্যালবুমিন যায় যখন নাকি মাইক্রো অ্যালবুমিনেরিয়াও হয়, যেটা আমরা সেক্ষেত্রেও তো এটা কিডনি ডিজিজ, এবং এটাই হলো বিগিনিং। কাজেই আপনার কিডনি রোগীর সংখ্যা এবং যতই উন্নত হবে দেশ, যতই আপনি ফাস্ট ফুড বিভিন্ন খাবার দাবারের কন্টামিনেশন বা এগুলোর আধিক্য হবে, ততই তো কিডনি ডিজিজ বাড়বে। স্যার, এই যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং ভেজাল খাদ্য, বিশেষ করে ভেজাল খাদ্যের পাশাপাশি ব্যথানাশক ওষুধ কতটুকু কিডনিকে ঝুঁকিতে ফেলে? এটা অসম্ভব ঝুঁকিতে ফেলে দেয়। আপনার ডায়াবেটিস, ব্লাড প্রেশার এই দুইটা যদি কারো থাকে সেটা তো একটা আরেকটার মানে একটা আরেকটার পরিপূরক, দুইজনে মিলেই মনে হয় কিডনিকে অ্যাটাক করে, এরকম বুঝতে হবে আপনার। যার জন্য আমি বললাম যে এই ধরনের অসুস্থতা যাদের থাকবে তারা অবশ্যই কিডনি চেক আপ আপনার করতে হবে, 6 মান্থলি অথবা ইয়ারলি তো করতেই হবে, মাস্ট। ব্যথানাশক ওষুধ আমাদের দেশে এটা একটা অত্যন্ত জরুরি কারণ। এটা কেন যে গ্রামে গঞ্জে অনেকেই যখন নাকি ব্যথা হয় এটা রোগীরা নিজেরাও খেয়ে ফেলে, অথবা আমাদের অনেক গ্রাম্য ডাক্তার অথবা ডাক্তার না এরকম তারাও দিয়ে দেয় যে এই ওষুধটা খেয়ে ফেলো। দেখা গেল সেই ওষুধটা খাচ্ছে, খেয়ে তার কিডনি নষ্ট হয়ে গেছে। এই জন্য আমি বলবো ব্যথানাশক ওষুধ, পার্টিকুলারলি আপনার ডাইক্লোফেনাক জাতীয় ঔষধ, কিটোলাক জাতীয় ঔষধ, এগুলো আপনি খেতে খুব সাবধান, ডাক্তারের পরামর্শ ছাড়া রোগীদের কোনো সময় খাওয়া উচিত না। যদি কোনো বেশি অসুবিধা হয় আপনি প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো খেতে পারেন, একটা সেফলি খাওয়া যায়। আর এখন কমিউনিটি ক্লিনিক আছে, থানা হেলথ কমপ্লেক্স আছে, আপনার সারা দেশের কোথাও না কোথাও আপনার ডাক্তার আছে। আর এমনিও পরিবারের আত্মীয় স্বজন ডাক্তার বাদে খুব কমই আছে এখন কিন্তু ডাক্তারের নাম্বারটা কম না, এটি প্রায় 1.5 লক্ষ 1.5 লক্ষের মতো ডাক্তার হয়ে যাচ্ছে। কাজে এখন আপনি হিসাব করলে দেখবেন প্রত্যেকটা পরিবারেরই দূর সম্পর্কে হলো একজন চিকিৎসক আছে, আর কমিউনিটি ক্লিনিক আর থানা হেলথ কমপ্লেক্স তো আছেই। কাজে আমার একটাই উপদেশ থাকবে, আপনারা ব্যথানাশক ওষুধ মানে কোনো কিছুতেই খাবেন না চিকিৎসকের পরামর্শ ছাড়া। স্যার, প্রাথমিক পর্যায়ে একজন আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গেলে সেই ক্ষেত্রে কতটুকু নিরাময় সম্ভব ওষুধের মাধ্যমে? প্রাথমিক ট্রিটমেন্টের সম্ভব কিনা? প্রাথমিক ট্রিটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো অসুখেরই, যে কোনো অসুখ, আপনার প্রাথমিক রোগ নির্ণয় এবং প্রাথমিক যে ট্রিটমেন্টটা এটা গুরুত্বপূর্ণ। ওইটার উপরই নির্ভর করে আপনার পরবর্তী চিকিৎসা কি হবে না হবে। মনে করেন আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, একটা রোগীর ব্লিডিং হচ্ছে প্রাথমিক কি করতে হবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ নাহলে তো সে আমাদের কাছে আসতেই পারবে না। সে হয়তো দূরে আছে, আমার এখান থেকে 100 মাইল দূরে, দেখা গেল ব্লিডিং হচ্ছে, সে মরেই গেছে। কিন্তু যদি প্রাথমিক চিকিৎসাটা তার ভালো হয়, ফ্লুইড দেওয়া হয়, তাকে যদি ওখানে একটা ব্লাডের ব্যবস্থা করা বা চ্যানেলটা ওপেন করা যায়, তাহলে সে অ্যাটলিস্ট একটা টারশিয়ারি সেন্টারে আসতে পারবে। তো এই জন্য প্রাথমিক চিকিৎসা সর্বক্ষেত্রেই প্রাথমিক চিকিৎসা খুব গুরুত্বপূর্ণ। আর একটা আমি বলবো যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। এটা চিরাচরিত আমরা ছোটোকাল থেকেই পড়ে আসছি, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। যে কোনো জিনিসই প্রিভেনশনটাই হলো বড় জিনিস। এই জন্য এই যে আপনার ব্যথানাশক ওষুধ অযথা না খাওয়া, পরিমিত পানি খাওয়া, এগুলো আপনার প্রাত্যহিক জীবনে অভ্যাসে রাখা উচিত। স্যার, কোন বয়সী বেশি আক্রান্ত হচ্ছে কিডনি রোগে? কিডনি রোগে যে কোনো বয়সে আক্রান্ত হতে পারে, এটা এমন কোনো তবে নেফ্রোলজিক্যাল যেগুলো মেডিকেল ডিজিজ এগুলো ইয়াং এজেই হচ্ছে বেশি। আর মনে করেন টিউমার, পাথর, এগুলো 40 অ্যান্ড অ্যাবাভ, 30 অ্যান্ড অ্যাবাভ এগুলো হয়।
যেমন প্রোস্টেট, এটা ওল্ডার এজ গ্রুপে হবে, 50 অ্যান্ড আপ। টিউমার, এগুলো ওল্ডার এজ গ্রুপে হবে। আবার অ্যানোমালিসগুলো আপনার বাচ্চাদের হবে বেশি। এই ধরনের এক একটা ডিজিজ এক এক বয়সে বেশি হয়। স্যার, এই যে দেশে আপনার কিডনি রোগীর সংখ্যা বাড়ছে, সেই সাথে কি আদৌ বিশেষজ্ঞ ডাক্তার এবং যে ডায়ালাইসিস করার যে সেন্টারগুলো রয়েছে এটা পর্যাপ্ত কিনা আপনার মতে? না, আমাদের দেশে এখন প্রায় 17 কোটি মানুষ। ওই অনুপাতে আমরা মনে করেন যে নেফ্রোলজিস্ট 200-র উপরে এখন হলো, ইউরোলজিস্ট 300-র কাছাকাছি হলো। তাইলে আমাদের নাম্বার তো বেশি না, এটা অনেক গুণে বাড়তে হবে। তবে এখন মনে করেন যে ইউরোলজিস্ট বা নেফ্রোলজিস্ট না থাকলেও মেডিসিন আছে, এমবিবিএস ডাক্তার আছে। এই হিসাবে ডাক্তারের সংখ্যা একদম কম আমি বলবো না, তবে স্পেশালিস্টের সংখ্যা কম। এগুলো আরও বাড়বে। এখন কমিউনিটি ক্লিনিক, থানাল কমপ্লেক্স আছে, তারপরে মেডিকেল কলেজ আছে, তারপরে টারশারি লেভেল হসপিটালগুলো আসতেছে। তো এই জন্য, তবে নাম্বারের তুলনায়, জনসংখ্যার তুলনায় এটা তো অবশ্যই অপ্রতুল যে এই ধরনের কিডনির ফেলিউর হয়, এবং এটা যেই ব্যয়বহুল চিকিৎসা, এই চিকিৎসা সাধারণ মানুষ নিজের থেকে করতে পারাটা এটা অত্যন্ত কঠিন। একটা রোগী যদি ডায়ালাইসিস করে, যত কম টাকাই না হোক, খরচটা তো নিতে হবে। যত আপনার এখন ফাউন্ডেশন হসপিটাল হচ্ছে, যেখানেই ডায়ালাইসিসের সেন্টারগুলো হচ্ছে, সরকারিভাবে হচ্ছে, মেডিকেল কলেজগুলোতে সরকার চেষ্টা করতেছে, ডিস্ট্রিক্ট হসপিটালে চেষ্টা করতেছে দিতে, এবং এগুলো হচ্ছে। আগের চেয়ে এখন বেটার, বাট এটা আরও অনেক দূর যেতে হবে, যেহেতু মানুষের সংখ্যা অনেক। আমাদের 17 কোটি মানুষ এত একটা ছোট্ট দেশে, এটা এই জনবহুল দেশে এটা অনেক আগাতে হবে। এখনই বলার সময় আসে নাই যে এখনই আমরা পর্যাপ্ত। স্যার, আমরা সরকারের একটা দেখছিলাম যে তারা জেলা পর্যায়ে ডায়ালিসিস সেন্টার করার চিন্তা ভাবনা করছিল, কিন্তু সেই অগ্রগতি এখন নাই। এটা আসলে আপনার না, এটা করতে হবে, জেলা পর্যায়ে অবশ্যই করতে হবে। এবং এই বিশেষ করে ডায়ালাইসিসটার ব্যাপারে আমি একটা কথাই বলবো, ডায়ালাইসিসটার ব্যাপারে যে কোনো হাসপাতাল এটা করুক, ফাউন্ডেশন হসপিটাল করুক, গভর্নমেন্ট হসপিটাল করুক, এগুলা একটু স্বল্প ব্যয়, জাস্ট খরচটা নিয়ে যদি করা যায় সেটাই ভালো। কারণ এইটাতে লাভজনক ব্যবসা হিসাবে এই সাবজেক্টটাকে নেওয়া ঠিক হবে না কারোই। কারণ এত কষ্ট, যাদের ফ্যামিলিতে, যাদের পরিবারে একটা কিডনি রোগী আছে, তাদেরকে দেখলে আপনি বুঝতে পারবেন যে তারা নিঃস্ব হয়ে যায়। তার যতই থাকুক, কিছু যদি জমি থাকে, টাকা পয়সা থাকে, সবই শেষ হয়ে যায় এবং তারা খালি হাতে মৃত্যুবরণ করে। স্যার, আপনি যে নিঃস্ব হওয়ার কথা বললেন, এই যে আমরা দেখি যে একটা পরিবারে যখন একটা কিডনি রোগে আক্রান্ত হয়, সে সামাজিক এবং অর্থনৈতিকভাবে মৃত্যু ঘটে। আপনি একটু বললেন যে নিঃস্ব হয়, আমরা তো আসলে সামাজিকভাবে তার মৃত্যু দেখি, অর্থনৈতিকভাবে মৃত্যু দেখি। এটা আসলে কি মনে করেন আপনি? এটা অবশ্যই, এটা আমাদের দেশের সরকার তো আগাবে অবশ্যই। সরকারের পাশাপাশি যাদের এবিলিটি আছে তারাও আগাতে হবে, যারা সামর্থ্যবান লোক আছে তাদেরকেও আগাতে হবে। কিছু কিছু সেক্টর আছে যেগুলোতে আপনার চিকিৎসা ব্যয়বহুল, ব্যয়টা অত্যন্ত বেশি। এর মধ্যে কিডনি হলো একটা ব্যয়বহুল চিকিৎসা। আর সবচেয়ে বড় কথা হলো, যখন কিডনিটা ফেলিউর হয় তখন চিকিৎসা দুইটা, ডায়ালাইসিস অথবা কিডনি সংযোজন। এখন কিডনি সংযোজন করলেও তার খরচ আছে, টাকা পয়সা লাগবে। ডায়ালাইসিস তো লাগবেই, প্রতি মাসে ডায়ালাইসিসে যদি যেখানে কম পয়সায় ডায়ালাইসিস করে, তবু মান্থলি আপনার 25-30 হাজার টাকা খরচ হয়ে যায়। একটা রোগী যদি কিডনি ট্রান্সপ্লান্ট করেন, তাকেও মাসে 20-25 হাজার টাকা তাকে ওষুধ দিতে হয়। প্রথম দিকে তো 1030 টাকা লেগে যায় 6 মাস, তারপরে হয়তো কমে এটা 15-20 হাজারে আসবে, কিন্তু লাইফ লং খেতে হবে। এটার সবচেয়ে বড় সমস্যা হলো এই জায়গায়, আপনাকে এই ওষুধটা তার জীবনে যতদিন সে বেঁচে থাকবে ততদিন খেতে হবে। ডায়ালাইসিস করলে তাকে যতদিন বেঁচে আছে ডায়ালাইসিস করতে হবে, এমন না তো এটা ভালো হয়ে যাবে। এই জন্যই এখানে সমস্যাটা। অন্যান্য যে কোনো অসুখ আমরা যখন চিকিৎসা করি তখন সে ভালো হয়ে যায়, সে আর আসে না। আমার যদি 5 লাখ টাকা খরচ হয়, সে কষ্ট করে কারো থেকে হাওলাত করে সাহায্য নিয়ে করে ফেলে। কিন্তু এই ধরনের সিচুয়েশানে প্রথম মানুষ কিছু দিলেও পরবর্তীতে যখন দেখে যে মাসে মাসে খরচ করতে হয়, তখন অনেকেই আর আগায় আসতে চায় না। তখন তারা একটা ভালো অসুবিধার সম্মুখীন হয়। প্রথম হয়তো এত টাকা খরচ করে ট্রান্সপ্লান্ট করলো, পরে ওষুধগুলো আর খেতে পারে না, ট্রান্সপ্লান্টটা নষ্ট হয়ে গেল, এবং ওষুধ না খেলে ট্রান্সপ্লান্ট নষ্ট হয়ে যাবে, কিডনি থাকবে না। এই জন্য এই সমস্ত ক্ষেত্রে
আমাদের সমাজের ধনাঢ্য ব্যক্তিরাও আগে আসতে হবে এবং এই ব্যাপারে বাস্তব পদক্ষেপ নিতে হবে। স্যার, কিডনি প্রতিস্থাপনে বাংলাদেশের যে আইনটা রয়েছে এখন বর্তমানে, যে আক্রান্ত হলে আমার একদম রক্তের যে ব্লাড সম্পর্ক তারা দিতে পারবে, এই আইনটা কি আপনি আসলে সমর্থন করেন কিনা, বা এখানে আরো কোনো পরিবর্তন হওয়া দরকার কিনা? আমাদের এই আইনটা তো 1998 সালে করা, তারপরে অ্যামেন্ডমেন্ট হলো 2018-তে। 2018-তে এসে কিন্তু কিডনি দাতার পুলটা বাড়ানো হয়েছে। আগে যেমন আপন ভাই বোন, মা বাবা, ছেলে মেয়ে এরকম দিত, এখন কিন্তু চাচা মামা খালা ফুফু দাদা দাদি নানা নানি এই পর্যন্ত চলে গেছে, হাজব্যান্ড ওয়াইফ এরাও দিতে পারে। কাজে পুল বাড়ানো হয়েছে, কিন্তু এরপরে বাড়ানোটা আমাদের মতো দেশে, উন্নয়নশীল দেশে ধরেন অনেক কিছু চিন্তারও ব্যাপার আছে। এখন অনেক দেশে ইমোশনাল রিলেশন বলে একটা কথা আছে। ইমোশনালি একজন বন্ধু আরেক বন্ধুকে দিবে, সে বললো যে আমি ওনাকে অত্যন্ত ভালোবাসি, আমি তাকে দিব, কিন্তু আমাদের দেশে এটা আমরা কতটা এক্সিকিউট করতে পারবো, কতটা এটা করতে পারবো? দেখা গেল দরিদ্র মানুষগুলোকে ধরে ধরে এনে আমি ভালোবাসি বলে কিডনি দিয়ে দিল, তখন এটা আরেকটা সমস্যা তৈরি করে। এই জন্য আমাদেরকে আগাতে হবে হলো ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট, মৃত ব্যক্তির কিডনি সংযোজন। পৃথিবীতে সবচেয়ে বেশি হয় মৃত ব্যক্তির কিডনি সংযোজন। মৃত বলতে যখন ব্রেন ডেথ হয়ে যায়, হার্টটা বিট করে এবং কিন্তু ব্রেনটা ডেথ হয়ে যায়, এবং আমরা আপনারা জানেন আইসিইউতে অনেক সময় এই ধরনের রুগী থাকে, তখন ডাক্তাররা বলে যে আপনার রুগীর টিউব খুলে দিই, উনি টিকবে না, কারণ আমাদের কিছু টেস্ট আছে, কিছু সাইন সিমটম আছে যেগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে এই রুগী আর টিকবে না, আমরা তখন টিউব খুলে দেবো। ওই যে টাইমটা ব্রেন ডেথের ওই ফিচারগুলো যখন আসে, তখন যদি কিডনিটা নেওয়া যায়, বা কিডনি বলেন, হার্ট বলেন, লাংস, লিভার, কিডনি, প্যানক্রিয়াস, অনেকগুলো অর্গান আমরা পেতে পারি। তবে এটার সামাজিক আন্দোলন দরকার। আমাদের দেশে শুরু হয়েছে কয়েকদিন আগে একটা বিএসএম মধ্যে একটা হলো, আর কিডনি ফাউন্ডেশন, একই রোগীর দুই কিডনি দুইটা হলো। তো এটা আগাতে হবে এবং এটার জন্য সামাজিক আন্দোলন দরকার। এবং আমি মনে করি যে আমাদের যে মিডিয়া আছে, মিডিয়াও খুব সহযোগিতা দরকার। আমার মনে হয় ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট ব্যতীত আগানো খুব কঠিন। স্যার, আপনি বললেন যে ইমোশনাল রিলেশন আর দেশে স্বাস্থ্য ঝুঁকি বাড়বে। আপনার আমাদের দেশ থেকে তো পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে নিয়ে গিয়ে কিডনি প্রতিস্থাপন হচ্ছে, তখন পাচার হচ্ছে, টাকাও ব্যয় হচ্ছে, পাচার হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আসলে কি বলবেন? অনেকে করছে, এটা আমরাও শুনেছি, কিন্তু ওইটা কি ধরেন ওখানে একটা সিস্টেম ওদের কীভাবে করেছে ওরা করে, কিন্তু এটা আমরা ওই ধরনের চিন্তাটা এখন সরকার চিন্তা করবে, কারণ সরকারের এটা একটা বিশাল দায়িত্ব। আমরা যেমন রোগাক্রান্ত রোগীকে ভালো করব, সাথে সাথে আমরা কারো স্বাস্থ্য ঝুঁকির ব্যাপার বাড়বে। একটা সুস্থ মানুষ আমরা যখন ট্রান্সপ্লান্ট করি, সব সময় খেয়াল রাখি সুস্থ মানুষের দিকে, যে কিডনিটা দিবে তার দিকে বেশি খেয়াল রাখি। খেয়াল সবার দিকেই রাখি, কিন্তু যে কিডনিটা দিবে তার দিকে আরও বেশি খেয়াল রাখি, যাতে তার কোনো অসুবিধা না হয়। কারণ একটা রোগাক্রান্ত ব্যক্তির অসুবিধা হওয়া আর একটা সুস্থ মানুষের অসুবিধা হওয়া অনেক পার্থক্য। তো সেই ক্ষেত্রে এটা আমাদের এখন এটা আলাপ আলোচনার মধ্যেই আছে। তবে এটা কতটা ঝুঁকি গভর্নমেন্ট কিভাবে ট্যাকেল করতে পারবে, সিস্টেম করে, সেটা হয়তো চিন্তার ব্যাপার। কিডনিতে পাথর হচ্ছে, ম্যাক্সিমাম অপারেশন হচ্ছে, সব অপারেশনের মাধ্যমে এটা নির্মূল সম্ভব। এই যে কিডনিতে পাথর হওয়ার লক্ষণটা কি বেড়ে যাচ্ছে দিন দিন আমাদের দেশে? কিডনিতে পাথর আপনার বাড়ছে বলতে এটা এখন তো এক ডায়াগনোসিসও হচ্ছে, আগে হয়তো ডায়াগনোসিসও হতো না। এখন এমনিই রোগীরা কনসাস হচ্ছে, আসতেছে, ডায়াগনোসিস হচ্ছে। আর বিভিন্ন খাবারের জন্য, তারপর ডিহাইড্রেশন, মানুষের যদি গরমে একদিকে ডিহাইড্রেশন আর একদিকে মানে পানি শূন্যতা যদি থাকে, পানি কম খায়, তখন এগুলো বিভিন্ন কারণে আপনার পাথরের সংখ্যাটা বাড়তেছে। যেমন আমাদের দেশ থেকে পাথর আরও বেশি হয়, মধ্যপ্রাচ্যে বেশি হয়, ভারতের পশ্চিমাঞ্চলে, পাকিস্তানের ওই অঞ্চলে যেখানে গরম আবহাওয়া সেখানে বেশি। আমাদের দেশে ইদানিং পাথরের সংখ্যা অনেক বাড়ছে। স্যার, কিডনি ভালো রাখার উপায় কি আসলে? কিডনি ভালো রাখার উপায় একটাই, আপনি পরিমিত পানি খাবেন। এর মানেই না যে আপনি ইচ্ছা মতো পানি খেয়ে ফেলবেন। একেবারে একজন মানুষকে যখন পানির পিপাসা পায় অতটুকুই পানি খাওয়া উচিত। এমনভাবে খাবেন যাতে 1.5 থেকে 2 লিটার প্রস্রাব হয়। অনেকে পানি বেশি খাবেন মনে করে
অনেক বেশি পানি খায়, আমাদের কাছে আসে, এসে সে রাতে ঘুমাতেই পারে না, একটু পরে পরে ওয়াশরুমে যায় আর পানি খায়, আবার ওয়াশরুমে যায়, এইভাবে চলে। এটা মানুষের জ্ঞানের স্বল্পতা আমি বলবো, অনেকে বুঝতে পারে না। আপনি এটা খেতে হবে পরিমিত, আমি শব্দটা এই জন্য, না কম না বেশি, যার যতটুকু দরকার। এই জন্য আমরা আমাদের দেশের জন্য 10 থেকে 12 গ্লাস বলি, 2.5 থেকে 3 লিটার, এতটুকু পানি খেলে সাধারণত 1.5 থেকে 2 লিটার প্রস্রাব হয়, এবং এটা হলেই যথেষ্ট। এই একটা। আর যেটা বললাম যে এটা একটা তো হলো পানি, আর ফুডগুলা, ভেজাল ফুড, জাঙ্ক ফুড, এই যে ড্রিঙ্কস খাওয়া, তারপরে ফাস্ট ফুডগুলো খাওয়া, এগুলো যতটা পারা যায় অ্যাভয়েড করতে পারলে ভালো। স্যার এখন তো হচ্ছে ডেঙ্গুর প্রকোপ চলতেছে, এই যে ডেঙ্গুর প্রকোপের মধ্যে এমনিতে কিডনি রোগে যারা আক্রান্ত তাদের রক্ত শূন্যতা হয়, ডেঙ্গুর প্রকোপ, ডেঙ্গু আক্রান্ত হলে রক্ত প্লাটিলেট কমে যায়, সেক্ষেত্রে তাদের বিষয়ে কি সতর্কতা দিবেন? না, ডেঙ্গু তো আপনার, ডেঙ্গুর মধ্যে বিভিন্ন রকম ডেঙ্গু আছে। ডেঙ্গুতে তো পানি, এই শরীরে ফ্লুইডের পরিমাণটাই কমে যায়, বাইরে চলে গেলে তখন ফ্লুইডটাকে ভালো করে মেনটেন করতে হয়, এবং এইটা যদি মেনটেন করতে না পারে তখনই তো আপনার ডেঙ্গুর সাইড ইফেক্ট হিসাবে অনেক সময় রেনাল ফেলিউর, বিভিন্ন ফেলিউরগুলো আসে। যার জন্য ডেঙ্গুর চিকিৎসার সময় আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকতে হবে। আর হলো ডেঙ্গু যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে। প্রিভেনশন হলো সবচেয়ে ভালো। মশার নিধন করতে হবে, পরিষ্কার রাখতে হবে ঘর বাড়ি আঙ্গিনা। আমরা আগে দেখেন কুরবানির যে বর্জ্য, আগে কিন্তু আপনি ঢাকা সিটি কর্পোরেশনেও যেখানে সেখানে পড়ে থাকতো অনেক দিন, কিন্তু এটা আমরা সামাজিক আন্দোলন করতে পারছি। এখন সিটি কর্পোরেশনের প্রয়োজন হয় না, মানুষ নিজেই পরিষ্কার করে ফেলে এবং একটা জায়গায় ডাম্প করে যেখান থেকে সিটি কর্পোরেশন নিয়ে যায়। সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়েছে, মানুষ সতর্ক হয়েছে। স্যার আপনার বই দেখে আমরা আসলে দেখতে পাচ্ছি যে প্রোস্টেট ক্যান্সার, আমাদের দেশে কিন্তু এখন প্রোস্টেট ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তেছে, এটা কেন বাড়তেছে কি মনে হয় আপনার কাছে? প্রোস্টেট ক্যান্সার এক্সাক্ট কজ তো আমরা এখনো জানি না, যে কোনো ক্যান্সারেরই আমরা হয়তো আমরা বলি ফ্যাক্টর, যে এইগুলা হয়, কালো মানুষের বেশি হয়, বয়স্ক মানুষের বেশি হয়, এই ধরনের এগুলো হলো আপনাকে আমরা বলি যে ফ্যাক্টর হিসেবে কাজ করে, কিন্তু এক্সাক্ট কোনো কারণ আমাদের জানা নেই। তবে এখানে আপনার প্রোস্টেট ক্যান্সার বাড়ার আরেকটা কারণ হলো আপনার এখন মানুষের এভারেজ লাইফ বেড়ে গেছে, মানুষের জীবন বেড়ে গেছে, বড় আয়ু বেড়ে গেছে। তো সেখানে প্রোস্টেট ক্যান্সার তো হয়ই বয়স্ক মানুষের, মনে করেন যে 60 বছরের উপরে হলো, 70 বছরের উপরে তো এটা আরও বাড়ে, 80-90-তে তো প্রায় মানুষেরই প্রোস্টেট ক্যান্সারের প্রাদুর্ভাব দেখা যায়। যার জন্য এটা যত মানুষ লঞ্জিভিটি বাড়বে তত মানুষের এগুলো আরও রোগগুলো ধরা পড়বে। আর আমার এই বইয়ের কথা বলছেন, বইটা হলো আসলে আমি লিখেছি একদম সাধারণ মানুষের জন্য। এটা কিন্তু অথবা যারা জিপি করে, যারা প্রাথমিক পর্যায়ে আপনি যেটা বললেন প্রাথমিক চিকিৎসাটা দিয়ে থাকে, গ্রামে গঞ্জে গ্রাম্য ডাক্তার আছে, পল্লী চিকিৎসক আছে, অথবা এমনি এমবিবিএস ডাক্তারও যারা গ্রামে গঞ্জে জেনারেল প্র্যাকটিশনার হয়ে থাকে। এটা স্পেশালিস্টের জন্য না, রুগীদের জন্য। রুগীরা, এটা বাংলায় লেখা আছে, এবং এখানে প্রাথমিক পর্যায়ে কোন ডাক্তারের কাছে যেতে হবে। আমরা যেমন আগে বলছি আপনাকে নেফ্রোলজি, ইউরোলজি, আমি আমার এই প্র্যাকটিসিং লাইফে দেখেছি যে একটা রুগী আমাদের কাছে আসতে আসতেই তার লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে যায়, রুগীটা জানেই না কার কাছে যেতে হবে। হয়তো দেখা গেল তার কিউরোলজিস্টের কাছে আছে, সে নেফ্রোলজিস্টের কাছে চলে গেল, সে মেডিসিনে চলে গেল, ঘুরতে ঘুরতে আমাদের কাছে যখন আসে তখন তার অনেক ব্যয় তো হয়ই, তারপরে কষ্ট, অনেক কিছু আপনার সে কষ্ট যন্ত্রণা বয়ে বেড়াতে হয়। সেই জন্য এই বইটা লেখা, যদি কেউ পড়ে সে একটা গাইডলাইন পাবে যে কোন রোগের কোথায় যেতে হবে না হবে। এটা এখন নাহলে কিডনি বিশেষজ্ঞ বললেই তো মানুষ বুঝতে পারে না, এটার মধ্যে আবার মেডিসিন আছে, সার্জারি আছে, ইউরোলজি আবার কি, এই জিনিসগুলো আছে। আর আমি একটু আগে আপনাকে যে বললাম যে পানি কেমন খাবে, তারপর ব্যথানাশক ওষুধ, বিভিন্ন প্রিভেন্টিভ কী নিতে হবে, এবং যদি কোনো অসুখ হয়, যে কোনো রোগ হয়, সেই রোগের জন্য প্রাথমিক পর্যায়ে তাকে কী করতে হবে, বা আমাদের দেশে কোন কোন চিকিৎসাটা আছে যেটার জন্য বাইরে যাওয়ার দরকার নেই। পাথরের চিকিৎসা বলেন, টিউমারের চিকিৎসা, প্রোস্টেট, সবই তো আমাদের দেশে এখন আছে। এবং
পাথরের চিকিৎসা যেমন এখন আমরা কেটে অপারেশন তো আমার মনে হয় 95% 95 কেন 99% আমরা এখন ইয়ে করে প্রযুক্তির মাধ্যমে করি। কাজে এই যে জিনিসগুলো না জানলে হয় কি মানুষ ওই একটা ধারণার বসে মানুষ এদিক সেদিক চলে যায়, অথচ যে কিন্তু তারা এটাও চিন্তা করে না আমি যেটা বললাম যে শুধু একবার চিকিৎসাটা করলে হবে না, আপনার চিকিৎসাটা করে আপনাকে তার ফলো আপে থাকতে হবে, নতুবা তো চিকিৎসাটা আপনার সুফল বয়ে আনবে না, বরং আপনি আরও ভেজালে পড়ে যাবেন। এই সমস্ত ধারণাগুলো নিয়েই এটা লেখা, যদি কেউ পড়ে আমি আশা করি উপকৃত হবে। স্যার আপনি বললেন যে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আসতে আসতেই তো অনেক টাকা ব্যয় হয়ে যায়, আমরা কেন হচ্ছে আমি চিকিৎসাটা পারবো না, আমি আমার সিনিয়র ডাক্তারের কাছে রেফার করি, এইটা হচ্ছে না কেন আসলে আমাদের? এইটা ধরেন সবকিছু যে ইচ্ছা করে তা না, মনে করেন যে প্রাথমিক পর্যায়ে তো সে চিকিৎসা দিবে, এমন না যে চিকিৎসা দিবে না, কারণ অনেক রুগী আছে যেটা হয়তো আমাদের কাছে আর আসতেও হবে না, সে দিল হয়তো ভালো হয়ে গেল আর আসলো না। বেসিক ট্রিটমেন্ট যেটা, এটা তো সবারই জানতে হয়। আমি ইউরোলজিস্ট, আমি কার্ডিয়াক ট্রিটমেন্ট জানি, চিকিৎসা করব না, অপারেশন করব না, কিন্তু কার্ডিয়াকের বেসিক কার্ডিয়াক ফেলিউরে কি ট্রিটমেন্ট দিতে হবে সেটা তো আমার জানতে হবে। অনেক ডাক্তার তো রেখে দেয় রুগীকে, না সেটা যদি কেউ করে সেটা তো অনৈতিক, এটা তো আপনার কাউকে করা ঠিক না। যেটা যে যদি উনি পারে, আমার কথা হলো উনি যদি পারে, উনি যদি কনফিডেন্ট হয় এটা চিকিৎসা দিতে পারবে, দিবে। আর যদি দেখে যে না এটা রাখা ঠিক হবে না, সেটা যথাস্থানে পাঠিয়ে দেওয়া ভালো, যেটা যেখানে চিকিৎসা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।